স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তার দলের নেতাকর্মীরাও দিক বেদিক ছুটোছুটি করছিলেন পালিয়ে যাওয়ার জন্য। কয়েকজন সফল হলেও কিন্তু বেশিরভাগ নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার জন্য ব্যর্থ হয়েছিলেন। এর মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। সম্প্রতি এরা জানিয়েছেন পালাতে গিয়ে কিভাবে 7 দিন বঙ্গোপসাগরে ভেসে ভেসে দিনরাত কাটিয়েছেন। মিয়ানমার ও ভারতে পালিয়ে যাওয়ার জন্য যে দুর্ধর্ষ পরিকল্পনা ছিল এদের, তারপরেও কিভাবে ধরা পড়লেন এই দুইজন, সেই চমকপ্রদ গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোডটি। এছাড়াও আজকের ভিডিওতে জানাবো আর কোন কোন তথ্য দিচ্ছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। চাঞ্চল্যকর সেসব তথ্য জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এতদিন আমরা বিভিন্ন সিনেমা, সিরিজ কিংবা থ্রিলার মুভিতে দুর্নীতিবাজদের ভয়াবহ পরিণতির কথা সম্পর্কে জেনেছি। বর্তমানে সেটা বাস্তবে পরিণত হচ্ছে বাংলাদেশে। কোস্টগার্ডের হাতে ধরা পড়া লুঙ্গি পরা সালমান এফ রহমান এবং আনিসুল হকের ছবি আমরা ইতিমধ্যে সবাই দেখেছি, কিন্তু এর পূর্বের ঘটনা আমরা কেউ জানি না। কিভাবে তারা ওই ট্রলারে এলেন, কোথায় যেতে চাইলেন, এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনগণের মনে। সম্প্রতি মিলছে মানুষের মনে সেই কৌতূহলী প্রশ্নের উত্তর। চ্যানেল 24 অনলাইন পত্রিকায় দেখা যায়, বঙ্গোপসাগরে 7 দিন বেশি ছিলেন সালমান ও আনিসুল। পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ও ভারত। সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন বেশি ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পরে 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশে ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে সরাসরি চলে যান উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখভর্তি সাফেদ সাদা দাড়ি নিজেই কাটেন। পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুট মিল ত্যাগ করেন। সালমানের বরাত দিয়ে তথ্য সংশ্লিষ্টরা জানান, বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান এফ রহমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নৌযানটি চলে যায় সোজা ভোলায়। যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। টানা 7 দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমারে পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারেং ফিরে আসেন ভোলা এলাকায়। সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন। কোস্টগার্ড সদস্যরা শুরুতেই সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান এফ রহমান। বলেছেন, শেভ করার পর তিনি নিজেকেই চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতেই চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক কোস্টগার্ডের সদস্যদেরকে সালমানকে চিনিয়ে দেন। ডিএমপি সূত্রে জানা যায়, গত 13 আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করেছিলেন। গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন। তখন সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরের দিন 14 আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রথম দফায় রিমান্ড শেষে 24 আগস্ট নিউ মার্কেট এলাকায় অনার্স 4th বর্ষের শিক্ষার্থী সবুজ আলী এবং লালবাগে খালিদ হাসান সাইফুল্লাহ নামের একাদশ শ্রেণীর আরেক শিক্ষার্থীকে হত্যার ঘটনা দায়ের করা 2টি মামলায় সালমান ও আনিসুল হককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর গত 29 আগস্ট ঢাকার বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুমন শিকদার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের নতুন করে 5 দিনের রিমান্ড দেয় আদালত। সালমানের বরাত দিয়ে তদন্ত সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এই দুই বিশিষ্ট নেতার পালানোর বিষয়টি হচ্ছে চমকপ্রদ। এই শীর্ষ দুই নেতার পরিণতি যে এত ভয়াবহ হবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।